গোপালগঞ্জের ঘটনায় আটক 14 হামলায় জড়িতরা পালিয়েও পার পাবে না বলছে পুলিশ। নিরাপত্তা জোরদার, ভীতি কাটেনি সাধারণের। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জে মার্চের হুঁশিয়ারি নাহিদের। হামলা ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে সারা দেশে যুবদল জামায়াতের বিক্ষোভ। এবং ঘুরে দাঁড়াচ্ছে জাহাজ রপ্তানি শিল্প। আরব আমিরাতে যাচ্ছে 2টি টাগবোট। বছরে $2 বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জনের আশা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা, সংঘর্ষ, হতাহতের ঘটনায় এখন পর্যন্ত 14 জনকে আটক করা হয়েছে। 22 ঘন্টার কারফিউ শেষ হয়েছে সন্ধ্যা 6টায়। কাল দুপুর 12টা পর্যন্ত কারফিউ বহাল রাখা হয়েছে। গোপালগঞ্জের সবশেষ অবস্থা জানাতে যুক্ত হয়েছেন আজহার লিমন। লিমন, আপনার কাছে জানতে চাই, এই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে হতাহতের ঘটনায় এখন পর্যন্ত আসলে 14 জনকে আটক করা হয়েছে এবং সামনে 22 ঘন্টার কারফিউ জারি করা হয়েছে, এখন আসলে সেখানকার সবশেষ পরিস্থিতি কি? রাত্রি 22 ঘন্টার কারফিউ কিন্তু শেষ। এই যে এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টা বাজে। এখন থেকে আরও 24 ঘন্টার কারফিউ কিন্তু জারি করা হলো এবং এটি কিন্তু বরাবরের মতোই জেলা প্রশাসন এই কারফিউটি জারি করলো। তবে অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত আবার এই কারফিউটা বিস্তৃত হলো। তবে মাঝখানের 2 ঘন্টা কিন্তু কিছুটা শিথিল থাকবে, সেটি হলো দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এবং বাকি সময়ে আজকে যেভাবে কড়াকড়ি আরোপ হয়েছে কারফিউতে যেমন হয় সেই বিষয়গুলো কিন্তু বলবৎ থাকবে। অর্থাৎ বলা যায় যে আরও 24 ঘন্টা কিন্তু কারফিউ বাড়লো এই গোপালগঞ্জ শহরে এবং এই সিদ্ধান্তটি কিন্তু মাত্রই হলো। বিশেষ করে আমরা জেলা প্রশাসক কার্যালয়ে আছি, এইখানে আমরা দেখেছি যে ঢাকা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং তারা মনে করছে যে এই যে গতকাল যে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে, এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যে এখানে যারা এনসিপির নেতৃবৃন্দ তাদের উপর যে হামলা করেছে, এই পরিস্থিতি এখনও প্রশমিত হয়নি এবং জানমালের নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু এই কারফিউটি বাড়িয়েছে। তো এই খবরগুলো আমরা এখানে পাচ্ছি। যেটি বলা হয়েছিল যে 5:30টার দিকে এই জেলা প্রশাসক আমাদের সঙ্গে কথা বলবেন, অর্থাৎ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, কিন্তু এখনও ওনাদের বৈঠকটি শেষ করতে পারেনি। কিন্তু সিদ্ধান্তটি আমরা জানতে পেরেছি এবং উনি যে এই কারফিউটা যে আরও বাড়তে পারে সেটির কিন্তু এক ধরনের গুঞ্জন ছিল। বিশেষ করে স্থানীয় বিভিন্ন সূত্রের কাছ থেকে কিন্তু আমরা খবর পাচ্ছিলাম যে কারফিউ শেষ হলে হয়তো আবার গতকাল যারা হামলা চালিয়েছে নানাভাবে আবার মাঠে নামতে পারে। সেই পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তটি কিন্তু নেওয়া হচ্ছে। রাত্রি গোপালগঞ্জে জারি রয়েছে কারফিউ, সে নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আজহার লিমন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। গোপালগঞ্জে ফ্যাসিস্টরা আশ্রয় কেন্দ্র গড়ে তুলেছে উল্লেখ করে সেখানকার বাসিন্দাদের মুজিববাদ থেকে মুক্ত করতে হবে বলে ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফরিদপুরে পদযাত্রায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করা হবে। বিচার আদায় না করে রাজপথ না ছাড়াও হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। 64 জেলায় পদযাত্রা করে ঢাকায় ফিরে 3রা আগস্ট শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণার কথা জানান। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগকে কোনো জায়গা দেওয়া হবে না। আর নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গোপালগঞ্জ আওয়ামী লীগ মুক্ত করা হবে। আওয়ামী লীগের সন্ত্রাস দল হিসাবে তারা সন্ত্রাসী অভিযুক্ত। আপনারা দ্রুত গতিতে যদি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে আসতে না পারেন, তাহলে বাংলাদেশ গতকালকে গোপালগঞ্জে যেই ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখেছে, জঙ্গি স্টাইলের হামলা দেখেছে, পুরো বাংলাদেশে আবার তারা ছাড়খাড় করতে প্রস্তুত হচ্ছে। বাংলাদেশের মানুষ এই দেশে আওয়ামী লীগ মুজিববাদের নামে আর কোনো রাজনীতি দেখতে চায় না।
আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকেও যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে যুবদল। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার গাড়িবহরে হামলার প্রতিবাদও জানান তারা। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। দ্রুত নির্বাচনের দাবি করে দলটির নেতারা বলেন, বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সম্পাদনা টেবিলে আছে এই মুহূর্তে, পাওয়া মাত্র দেখাচ্ছি। গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ। বিএনপির বিরুদ্ধে চক্রান্ত, অপপ্রচার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করেন নেতারা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। বুধবার বিকেলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে যোগ দেন নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরেন তারা। এ সময় নেতারা অভিযোগ করেন, দেশ বিরোধী অপশক্তি বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানান তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে বের হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। পরে শহরের নিউ মার্কেট, কোতোয়ালি এলাকা হয়ে আন্দরকিল্লা মোড়ে শেষ হয় মিছিল। বক্তারা বলেন, একটি গোষ্ঠী দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে চায়, যাদের মূল লক্ষ্য নির্বাচন পিছিয়ে দেয়া, যা জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী। নির্বাচন বানচাল করার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার হুঁশিয়ারি তাদের। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে নগরীর প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় মিছিলটি। দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য প্রশাসনকে দায়ী করেন তারা। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন নেতারা। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলও। মিছিলটি নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকা থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বক্তারা দাবি জানান, এনসিপি নেতাদের উপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের করে জেলা যুবদল। সমাবেশে নেতারা বলেন, দেশ জুড়ে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান নেতারা। শামিমা শাম্মী, এখন। চলতি জুলাই মাসে সংযুক্ত আরব আমিরাতে উচ্চ ক্ষমতার দুটি টাগবোট রপ্তানি করছে দেশের শীর্ষ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের কাছে আজ টাগবোট দুটি হস্তান্তর করা হয়। এবছরের প্রতিষ্ঠানটির কাছে আরও 3টি ফেরি রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন উদ্যোক্তারা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বৈশ্বিক মন্দা ও কোভিডের ধাক্কায় গেল কয়েক বছরে জাহাজ রফতানি থমকে যায়। আগের দেয়া ক্রয়াদেশ ফিরিয়ে নেয় অনেক বিদেশি ক্রেতা। এতে চরম সংকটে পড়েন দেশীয় জাহাজ নির্মাতারা। তবে এই খাতে আবারও ফিরছে সুদিন। কার্বন মুক্ত নিরাপদ নৌ চলাচলের জন্য পুরানো সব জাহাজ স্ক্র্যাপ করতে হচ্ছে জাহাজ মালিকদের, তাই বেড়েছে চাহিদা। দীর্ঘ 4 বছর পর আবার রফতানি ধারায় ফিরে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। গেল ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মারওয়ান শিপিং এর কাছে রায়ান নামে একটি ফেরিশিপ রফতানি করে। প্রতিষ্ঠানটির সাথে প্রায় $7.5 মিলিয়ন 8টি জাহাজ রফতানির চুক্তি করে ওয়েস্টার্ন মেরিন। এর মধ্যে 65 ও 80 টন ধারণ ক্ষমতার দুটি শক্তিশালী টাগবোট রফতানির জন্য হস্তান্তর করা হলো বৃহস্পতিবার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও ইইউ দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স।
সংশ্লিষ্টরা বলছেন এ খাতের উন্নয়নে সরকার 2021 সালে নীতিমালা প্রণয়ন করলেও তা বাস্তবায়ন হচ্ছে না। ফলে প্রতিযোগী দেশ ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম থেকে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ব্যাংক একটা স্পেশাল শিপ বিল্ডিং ফান্ড ক্রিয়েট করেছে গত কয়েক বছর আগে, বলেছে এখন 2000 কোটি টাকা আমরা আছি, দরকার হলে আমি এটাকে আরও 5,000 কোটি টাকা করবো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে। আনফর্চুনেটলি ওখান থেকে 1 টাকাও কেউ দিতে পারে নাই। স্কিল ওয়ার্কম্যানশিপ আছে এবং যে মেরিন ব্যাকগ্রাউন্ডের যে আমাদের অভিজ্ঞতা আছে শিপ বিল্ডিং, শিপ রিপেয়ারে, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো মাঝখানে ফাইন্যান্স এবং বিভিন্ন কারণে এই জিনিসটা একটু ধীর গতি হয়ে গিয়েছিল। এখন আবার ওয়েস্টার্ন মেরিনের এই 8টি জাহাজ ওনারা যে ইউএর জন্য যে নির্মাণ করার উদ্যোগ নিয়েছে তার ভিতরে ইতিমধ্যে একটি চলে গিয়েছে। বিশ্বে বর্তমানে জাহাজ নির্মাণ শিল্পের বাজার প্রায় $400 বিলিয়ন। এ খাতকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার পাশাপাশি উপযুক্ত পরিবেশ তৈরি করে দেবার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। 17 বছরে আমাদের অর্জন হচ্ছে মাত্র $200 মিলিয়ন। সেখানে আমরা যদি আমরা বলছি 2 বিলিয়ন পার ইয়ার, তাহলে আমরা কত পিছিয়ে আছি? পিছিয়ে থাকার তো অনেকগুলো কারণ আছে। এখানে ইনভেস্টমেন্ট হয়নি, বিনিয়োগ বান্ধব নীতি তৈরি করতে হবে আমাদের। এটা আপনাদেরকে বুঝতে হবে যে এটা একটা ইন্টারিম সরকার, হ্যাঁ, এটা একটা অস্থায়ী সরকার। একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা এসেছি। আমরা অনেক কিছু ইনহেরিট করেছি, আর কিছু আমাদের সংস্কারের মাধ্যমে কিছু কাজ হচ্ছে। 2008 সাল থেকে বাংলাদেশ প্রায় 50টি জাহাজ রফতানি করেছে। এর মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডই এককভাবে 34টি জাহাজ রফতানি করে $137 মিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় করেছে। হাজরা শিউলি, এখন, চট্টগ্রাম। গোপালগঞ্জে এনসিপির উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় দলটির নেতারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে ছাত্রলীগ যুবলীগের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দুপুরে নগরীর সাহেব বাজারে ছোট ছোট মিছিল নিয়ে আসে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে সেখানে একটি পথসভার আয়োজন করে দলটি। এ সময় নেতাকর্মীরা গোপালগঞ্জের পদযাত্রায় এনসিপি নেতাদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামী। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। এখন টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জুর জানাজা শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন মোকাররম হোসেন। মোকাররম, জানাজা ও দাফনের সবশেষ খবর জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আমাদের সহকর্মী কুড়িগ্রামের জেলা প্রতিনিধি এখন টেলিভিশনের মমিনুল ইসলাম মঞ্জু, তিনি দুনিয়ার সফর শেষ করেছেন, এটি আমরা জানাচ্ছি সকাল থেকেই। তার 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দফা জানাজা যেটি তার বাসভবনের সামনেই মসজিদের যে প্রাঙ্গণ সেখানে অনুষ্ঠিত হওয়ার পরে তার দীর্ঘদিনের সহকর্মীরা যারা গণমাধ্যম কর্মী রয়েছিলেন এখানকার, তাদের উপস্থিতিতে আরেকটি জানাজার নামাজ কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সেটিও মাত্রই শেষ হয়েছে। মরদেহ নিয়ে যাওয়া হয়েছে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মুস্তাফিদ। আমরা দীর্ঘদিনের সহকর্মী, তারা একসাথেই কাজ করছেন, তাদের কাছেই আমাদের সহকর্মীর কাছ থেকে একটু মূল্যায়ন জানতে চাই। একটু আপনার কাছে জানতে চাই যে সহকর্মী হিসেবে উনি দীর্ঘদিন গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, প্রায় 5 দশক পার করেছেন। গণমাধ্যম কর্মী এবং মানুষ হিসেবে তাকে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে মঞ্জু ভাই যে মানুষ ছিলেন, আসলে উনি এমন একজন মানুষ ছিলেন, উনি বন্ধু প্রিয় মানুষ ছিলেন এবং উনি সহকর্মীদের জন্য এমন একটি অবস্থা, উনি ওনার নিজের জীবনটা পর্যন্ত দিতে রাজি আছেন। আমরা দীর্ঘদিন তার সঙ্গে কাজ করেছি এবং উনি কুড়িগ্রামের উন্নয়নের জন্য, কুড়িগ্রামের মাটি মানুষের জন্য যে কাজটি করেছেন, আসলে কুড়িগ্রামের একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা অনেক, এই যে এত ক্রাইসিস যাচ্ছে, এই ক্রাইসিসের মধ্যে উনি অসুস্থ, তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এই যে পরামর্শের, এই যে একজন শ্রদ্ধেয় মানুষ, আমাদের বড় ভাই, আজ উনি হারিয়ে গেলেন আমাদের হাতে। এটা কুড়িগ্রামের সাংবাদিকতার ইতিহাসে চরম একটি ক্ষতি হয়ে গেল, যেটা পূরণ হবার নয়। এই পূরণ হতে গেলে আরও দীর্ঘ সময় লাগবে। আমরা মঞ্জু ভাইকে এইভাবেই মনে করি এবং কুড়িগ্রামের শুধু সাংবাদিক নয়, কুড়িগ্রামের সকল শ্রেণীর মানুষ
মঞ্জু ভাই যদি কোনো কথা বলেন সেই জায়গাতেই তার একটা গুরুত্ব থাকে এবং এই কথাটি নিয়ে সমাজেও বিভিন্নভাবে বিভিন্ন সময় কাজ হয়ে থাকে। আমরা দেখেছি কুড়িগ্রামের ধল্লা ব্রিজ যখন হয় উনি একটি বই লিখেছিলেন এই ধল্লা ব্রিজ সম্পর্কে এবং এটি এত বহুল প্রচারিত, এটি রেফারেন্স হিসাবে কাজ করে এখনও আমাদের। আরেকটি জিনিস, আমাদের যে সীমান্ত, এই সীমান্ত নিয়ে উনি দীর্ঘদিন থেকে কাজ করেছেন এবং সীমান্তের অনেক তথ্য আসলে ওনার কাছে আমরা বহু তথ্য বিভিন্ন সময় পেয়েছি, বন্যা, খরা, বিশেষ করে ছিটমহলের সময় উনি যে কাজগুলো করেছেন এই কাজগুলো অখণ্ড এবং অবিস্মরণীয় হয়ে থাকবে আমাদের কুড়িগ্রামের সাহিত্য জগতে, সাংবাদিকতা জগতে। আমরা মনে করি যে আমাদের এই যে সহকর্মী আজকে চলে গেলেন আমাদের মাঝ থেকে, উনি আমাদের মন থেকে কোনো দিনই যাবেন না। উনি যতদিন থাকবেন আমাদের মনের মধ্যে আশ্রয় থাকবেন। আরেকটি কথা বলে রাখি, উনি শুধু কুড়িগ্রামেরই নয়, উনি সারা বাংলাদেশে, আমি যদি মনে করি যেহেতু উনি কুড়িগ্রামের মতো একটি ছোট্ট শহরে থাকেন, সে কারণে তার এই মূল্যায়নটা হয়তো সারা দেশের মধ্যে ওইভাবে হচ্ছে না, কিন্তু আমরা মনে করি যে ওনার যে গভীরতা, ওনার যে সাংবাদিকতার যে ইতিহাস, যদি আমরা গবেষণা করি নিশ্চয়ই ঢাকার অনেক ভালো সাংবাদিক চেয়ে উনি ভালো কিছু করবেন বলে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আপনাকে। রাত্রি শুনছিলেন যে তার সহকর্মীরা তার অভিব্যক্তি ব্যক্ত করছিলেন, অপরিণীয় ক্ষতি হওয়ার কথা বলছিলেন এবং তার অভিজ্ঞতাকে সারা দেশের জন্য কাজে লাগানো যেত এমন মন্তব্য তারা করছেন। রাত্রি এই ছিল এই মুহূর্তে মনিরুল ইসলাম মঞ্জুর যে দাফন প্রক্রিয়া তার সবশেষ খবর। মনিরুল ইসলাম মঞ্জুর জানাজা শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মোকাররম হোসেন। দর্শক, এই মুহূর্তে গোপালগঞ্জের ডিসি কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যারা দুষ্কৃতিকারী আছেন আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি এবং যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো এবং আইডেন্টিফাই করতে পারবো তাদেরকে আমরা গ্রেফতারের আওতায় নিয়ে আসবো। আমাদের এই অভিযানটি অব্যাহত থাকবে এবং আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা অব্যাহত আছে এবং পরিস্থিতি সম্পূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। এই আপাতত এটুকুই আমার ব্রিফিং। যদি আর কারো কিছু জিজ্ঞাসা থাকে তাইলে একটা দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আপনি বললেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো কেউ আবার বলছে যে এটা একটা পরিকল্পিত ব্যাপার, আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল এরকম কোনো হামলা হতে পারে, ফেসবুক বা অন্যান্য মাধ্যমে ওগুলো নিয়ে আলোচনা হয়েছে, এটা একটা। তো সেই ক্ষেত্রে পরিকল্পিতও মনে করেন কিনা? আর সেকেন্ডলি হলো যে আপনারা কেন এটা আবার এক্সটেন্ড করলেন? আমরা মনে করছি যে আইনশৃঙ্খলার যে অবস্থা আছে, কিছু দুষ্কৃতিকারী আমাদের কাছে ইনফরমেশন এরকম যে বাহির থেকেও এই গোপালগঞ্জে এসেছিলেন, তারা এখনও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন মনে আমাদের যে গোয়েন্দা তথ্য সেটি আছে। তো আমরা সেটি তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং পরিস্থিতি আমরা ওয়াচ করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের মনে হবে যে না সাধারণ মানুষের জন্য পরিস্থিতিটা সুখকর, ততক্ষণ পর্যন্ত আমরা এটা অব্যাহত রাখবো। না, এরকম পরিকল্পিত খুব ছিল এটা আমাদের মনে হয়নি, কারণ যেটুকু ইনফরমেশন ছিল সেই অনুযায়ী আমাদের প্রস্তুতিও ছিল। তো সেই পর্যায়ে প্রস্তুতি ছিল, কিন্তু তারপরেও কিছু ঘটনা ঘটে গেছে যেটা হয়তো আইনশৃঙ্খলা বাহিনী হয়তো ধারণা করেননি যে কীভাবে ইয়েটা হলো। তো খুব পরিকল্পিত এরকম কোনো ইনফরমেশন আমার মনে হয় ছিল না। আমাদের ডিআইজি সাহেব আছেন, উনিও বলতে পারবেন এরকম কোনো তো ছিল না যে খুব পরিকল্পিতভাবে বিষয়টা হয়েছে। এখন পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে, মামলা হয়েছে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 25 জনের অধিক। তো আমাদের যারা দুষ্কৃতিকারী রয়েছেন, যারা এই গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এটা প্রক্রিয়া এটা আমরা আইনি প্রক্রিয়া নিয়ে, এটা তো আপনারাও জানেন যে ময়না তদন্ত হয়নি, আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো। কোন কোন গণমাধ্যমে বলা হচ্ছে 4 জন মারা গেছে, কেউ বলা হচ্ছে 5 জন, 3 জন, তিনটা সংখ্যা আমরা দেখেছি। পুলিশের এখন আপনার জায়গা থেকে আপনি কি বলবেন? আমরা এই পর্যন্ত 4 জনকে আইডেন্টিফাই করতে পেরেছি। একটা বিষয় আমি সেটা হলো, আচ্ছা, এর ভিতরে একটু কারেকশন আছে, আমি বলে দিই যে আমি এক মিনিট যে একটু কারেকশন আছে যে আমি বলছিলাম 12টা থেকে 2টা, 11টা থেকে 2টা, 3 ঘন্টার জন্য শিথিল 2টা।
জি প্লিজ। মানে 11টা পর্যন্ত কারফিউ থাকবে, 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপরে আবার 6টা না 2টা থেকে 15 আদেশ না দেওয়া পর্যন্ত। কালকে আবার রিভিউ করা হবে, পরিস্থিতি বিবেচনা করে কালকে আবার সিদ্ধান্ত দেবে। 11টা থেকে চলবে, তারপরে রিভিউ করা হবে, রিভিউ করে আবার সিদ্ধান্ত দেওয়া হবে। আমাকে প্রশ্ন করছেন? আহত এই পর্যন্ত আমরা প্রায় 40-45 জনের সংবাদ পেয়েছি, প্রায় 10 জনের মতো আছে। আরেকটা বিষয়, আমরা জানি আপনার পূর্ব প্রস্তুতির জন্য বেশ কিছু ফোর্সও আগে থেকে নিয়ে আসছিলেন, তো আপনারা হিসেবে আগে কি পরিমাণ ফোর্স নিয়ে আসছিলেন এবং গোপালগঞ্জে কি পরিমাণ ফোর্স ছিল এবং এখন কি পরিমাণ ফোর্স ডিপ্লয় আছে? আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে পরিমাণ ফোর্সের প্রয়োজন ছিল সেটা আপনারা অবগত আছেন, এবং কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরও অধিক ফোর্স এখানে এনেছি। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছিলেন গোপালগঞ্জের ডিসি, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।